মাইক্রোফোন টেস্টিং। হ্যালো হ্যালো হ্যালো। দেখ, কি ব্যাপার, ক্যামেরায় কি খুব ধুলো টুলো পড়ে যাচ্ছে নাকি? দেখি ক্যামেরাটা একটু ঘষে দেখে নি। না না, ক্যামেরায় ধুলো টুলো পড়েনি, তবে বহুদিন পর আমি একটুখানি ঘুরতে বেরোলাম। মানে ঘুরতে এর আগেও বহুবার বেরিয়েছি, কিন্তু মনে হয়নি ব্লগ করব বা সেরকম ইচ্ছা করছিল না। জানি না কি হয়েছিল, ব্লগিং ছেড়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে আজকে মনে হলো যে না, আবার ব্লগ শুরু করতে হবে। আর শুরু করব কোথায়? আবার সে আমার একটা পছন্দের শহর, সেটা হচ্ছে গুয়াহাটি থেকে। তবে আমার এই ট্রিপটাতে আমার পার্টনার হচ্ছে কে? আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রিমিনাল পার্টনার সৃজয় দা। তো আমরা আছি আপাতত এখন গুয়াহাটিতে। আমরা এখান থেকে যাব মেঘালয়, শিলং। তো জানি না তারপরে কি হবে, কোথায় কোথায় যাবো, কারণ পুরোপুরি একটা আনপ্ল্যান্ড একটা প্রোগ্রাম। আমরা শুধু টিকিট কেটেছিলাম ট্রেনের, আমরা এসে গেছি, পৌঁছে গেছি। আমরা 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে কালকে বিকেল 4টে উঠেছি, 4টের সময় হাওড়া থেকে, এবং তারপরে পৌঁছেছি এখন সবার পছন্দের গুয়াহাটি স্টেশনে। পুরো ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস। তবে আমি আর শ্রীজাতিরা ঠিক করেছি যে টোটালি আনপ্ল্যান্ড ভাবে ঘুরবো, যেদিকে মন চায় সেদিকে যাব। 4 5 দিন হাতে সময় আছে, অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। এখন দেখা যাক কিভাবে যাওয়া যায়। লেটস বিগিন। সকালবেলা 10টার সময় আমরা রওনা দিয়েছিলাম পল্টন বাজার গুয়াহাটি থেকে, আর বেলা 2টোর সময় আমরা ঢুকলাম আমাদের শিলং। সবই আমাদেরই, আমাদেরই শিলং, আমাদেরই গুয়াহাটি, আমাদেরই কলকাতা, আমাদেরই সব কিছু। তো ঢুকে অনেকক্ষণ খোঁজাখুঁজি, এদিক ওদিক নানা রকম হোটেল টোটেল দেখার পরে ফাইনালি আমি খুঁজে পেলাম এই একদম জমজমাট রাস্তা, একদম শিলং ম্যালের পাশেই হোটেল রেনবো। আমরা হোটেলে চেক ইন করেছি, এবং এখানে ঠিক হোটেল রেনবোর অপোজিটেই রেড রাইস বলে একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড নাগা ডিশ, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, ওখানে আমরা চিকেন রাইস আর চিকেন লেমন চিকেন খেয়ে আমরা আপাতত এখানে একদম এই লবিডি এন্ডে আমার শ্রীজয়দার রুম। নক নক। শ্রীজয়দা, শ্রীজয়দার রুমটা কেমন গো? এক্সেলেন্ট। মানে একটু হয়তো মনে হবে একটু দামটা বেশি, 2300 টাকা, বাট এখানে এমনি শিলংয়ে একটু এই হোটেল প্রাইস একটু আপলিফটেড, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে একটা উডেন ওয়াল এবং যা ডেকোরেশন এবং রুমের যা সাইজ, সেদিক থেকে একদম ঠিক আছে। একদমই ঠিক তাই। আমাদের রুমটাও ভীষণ ভালো। দুখানা সিঙ্গেল বেড দিয়েছে, আর এদিকে মোবাইল চার্জিং পোর্ট, আমাকে দেখার জন্য একটা মিরর, এখানে একটা টিভি মানুষ দেখার জন্য, আর এখানে একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, দুটো বালতি, সমস্ত কিছু দিয়ে একটা ফাটাফাটি হোটেল। মোটামুটি আজকের পর্যন্ত আমরা পৌঁছে গেলাম শিলং। এখন আমরা একটু গায়ে গরম জামা কাপড় পরে, কারণ যখনই সানসেট হয়ে গেল আর ঠান্ডা লাগতে শুরু করেছে, গরমটা আর লাগছে না, বেশ ঠান্ডা লাগছে। এবার আমরা গায়ে কিছু গরম চাপিয়ে আমি আর শ্রীজদা বেরিয়ে পড়বো। রাস্তায় চলতে চলতে পেয়ে গেলাম একটা গরমা গরম বড় বড় সাইজের মোমো, ঠিক এত বড় দেখতে মোমোটা। আর অলরেডি আমি এক গাছ খেয়ে ফেলেছি, লোভ সামলাতে পারিনি বলে ভাবলাম ভিডিও পরে হবে, আগে তো খেয়ে তো নি। এবার আরেকবার আমি খেয়ে দেখছি। বেশ বড় আছে কিন্তু ব্যাপারটা। প্রচন্ড সফট, এবং ভেতরে পুরো পেঁয়াজ বাঁধাকপিতে ভরা ভেজ মোমো। আমি চিকেন বা পর্ক খুঁজছিলাম, কিন্তু চিকেন বা পর্ক এখানে পাওয়া যাচ্ছে না। ওই মেলায় ঘুরতে ঘুরতেই আমাদের একটা স্ট্রিট ফুড ট্রাই করা হলো। এইভাবে ঘুরতে ঘুরতে নড়তে চড়তে যেখানে যা পাবো তাই খেয়ে নেবো। খাওয়ার সময়ই এসছি তো, নতুন জায়গায় নতুন খাবার দাবো, আর কি চাই। এখন হচ্ছে ঘড়ির কাঁটা 8:30, আর আমি আর শ্রীজয়দা বেরিয়ে পড়েছি এখন মেলে ঘুরতে। একটু আগে আমরা গিয়েছিলাম গাড়ির খোঁজে, তো একটা খুব ভালো ইনফরমেশন আমি রাস্তায় হাঁটতে হাঁটতে দিয়ে দিই। দুটো ইনফরমেশন, সেটা হচ্ছে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার গাড়ি ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা বার্গেনিং করে নেওয়া যেতে পারে। আর শিলং থেকে ডাবল ডেকার রুট ব্রিজের ভাড়া হচ্ছে 3,500 টাকা, সেখানেও বার্গেনিং করে নেওয়া যেতে পারে। তবে 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 আমরা করেছি হচ্ছে বাইক। ইয়েস, আমরা একটা বাইক রেন্ট করেছি 2 দিনের জন্য। আমরা কালকে সকালবেলা, অর্থাৎ
সানডেতে বাইক নিয়ে আমরা যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। বাইক কেন, কারণ আমরা দেখলাম আমরা দুজনেই আছি, বাইকে অনেকটা ইজি, আর আমার বাইক চালাতে বেশ ভালোই লাগে। আর পাহাড়ি রাস্তায় যদি বাইকই না চালায় তাহলে কি করে, কি মজাটা পাওয়া যাবে। এই তো বাইক এখানে ভাড়া পাওয়া যায়। আমি বাইকওয়ালার কন্ট্যাক্ট নাম্বার, অনিল বলে যে ছেলেটা আছে, যে বাইক এখানে মোস্ট প্রবাবলি মোস্ট পপুলার একজন পার্সন যে বাইক রেন্ট করে, তার আমি নাম্বার আমি ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো। তো তার সাথে আপনারা যে আসবেন ইন ফিউচার তারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি বলে দিচ্ছি, যে কোনো এনফিল্ড বা হেভি সিসির বাইকের রেন্ট হচ্ছে 1500, 1500 টাকা। আর যদি কেউ স্কুটি জাতীয় কিছু রেন্ট করতে চান তাহলে তার ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা মোটামুটি এখন ম্যালের রাস্তায় হাঁটছি, আমার পিছন দিকে ম্যালটা এখন দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি ছোটখাটো একটা ম্যাল, মানে ছোট বাজার। এটা তো এটা ম্যাল বলে না, আমি ম্যাল বলছি। ছোট্ট মিনি মিনি দার্জিলিং, মিনি মিনি গ্যাংটক গ্যাংটক একটা ফ্লেভার দেবে, ওই ফ্লেভারেই আমরা হাঁটছি। এই চারিদিকে আশেপাশে প্রচুর দোকানপাট, এই দোকানপাটগুলো জামা কাপড়ের দোকান। এখানে আবার একটা মজাদার জিনিস হলো, এখানে তো ক্রিসমাস ট্রিও পাওয়া যাচ্ছে, সেখান থেকে কেউ চাইলে ক্রিসমাস ট্রি কিনে নিতে পারে। এই হলো আজকে আমাদের শিলং জার্নি। গুড মর্নিং ফ্রম শিলং, ডে 2 আমাদের আজকে। আমরা একটা হিমালয়ান বুক করেছি, এটা বলছিলাম কালকে একটা গাড়ি বুক করেছিলাম, ওই হিমালয়ান। আমরা এই হিমালয়ান নিয়ে আজকে যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা সবে এখন শুরু করলাম, এখন বাজে প্রায় 8টা, 1 ঘন্টা লেটে চলছি, কারণ সকালবেলা মানে হাড় কাঁপানোর কনকনে ঠান্ডা ছিল। তারপরে এলাম, বাইক রেডি করলাম, বাইকের পিছনে আমি আমার রুকস্যাকটাকে এখানে বেঁধে নিয়েছি, সৃজয়দার পিঠে একটা রুকস্যাক, আর আমরা দুজনেই পুরোপুরিভাবে রেডি। কি বলো সৃজয়দা? একদম। আমরা কোথায় যাচ্ছি তাহলে এখন? সাইড সিইং করতে করতে চেরাপুঞ্জি। একদম, তাহলে আমরা সাইড সিইং করতে করতে চেরাপুঞ্জি যাব, তারপরে চেরাপুঞ্জি থেকে আদার্স জায়গাগুলো দেখবো, কোথায় কোথায় কিভাবে যাওয়া যায়। ঠান্ডা, কনকনে ঠান্ডাতে বাইক চালিয়ে আপাতত এই মুহূর্তে পৌঁছালাম লাইটলুম ক্যানিয়নের কাছে। এই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটা লাইটলুম ক্যানিয়ন। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই হলো সেই অসাধারণ সুন্দর লাইটলুম ক্যানিয়ন। সানরাইজ হয়েছে এদিকেই, তো পুরো ক্যানিয়নটার মানে এটা আলো অন্ধকারই একটা ভাব এসছে, ওই জন্য এটার নাম হয়েছে লাইটলুম মোস্ট প্রবলি। হয়তো এবার কিছু জায়গায় অন্ধকার, আলো, এবং পুরোটাই দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী বা নালা টাইপের বলা যেতে পারে, যেটা দূরে দেখা যাচ্ছে। আর পুরো একটা সুন্দর ভ্যালি, এরকম একটা অসাধারণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সত্যি মেঘালয় একটা এখনো পর্যন্ত হিডেন জেমই বলা যেতে পারে। এত সুন্দর একটা প্রকৃতিকে এত সুন্দরভাবে এখানে ঢেলে সাজিয়েছে যে আলাদা করে আর আর্টিফিশিয়ালি কিছু প্রয়োজন পড়বে না। জায়গাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা বর্ষাকালে আসলে আরও গ্রিনারি লাগবে। এখনও সবুজের ভাবটা কিছুটা আছে, বছর যা বৃষ্টি হয়ে তাতে এখনও সবুজের ভাবটা আছে, তবে ঘাসগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এটা যখনই বর্ষার সময় যখন কেউ আসবে, এটা পুরো সবুজে ভরে থাকবে এবং তখন আরো বেশি সুন্দর লাগবে। তো শ্রেয়দা, কি মনে হচ্ছে? কোনো কথা হবে না। তাহলে আমাদের ফার্স্ট স্পট একদম সুপার ফার্স্ট স্পট। এবার আমরা এখান থেকে কিছু মিছু খেয়ে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন জানি না কোথায়, আবার বাইক চালাবো, ম্যাপে সেট করব, যেদিকে দু চোখ যায় এগিয়ে যাব। লাইটলুম থেকে বেরিয়ে আমরা মোটামুটি 34 কিলোমিটার দূরে এলাম হচ্ছে মাফলাং স্যাক্রেড ফরেস্ট। এটা নাকি এখানকার একটা হিস্টোরিক্যাল ফরেস্ট, জানি না এর ভেতরে কি আছে, তবে বেশ অফরোডিং ছিল অনেকটা রাস্তা। আমরা NH6 ধরে এলাম, NH6 ধরে এসে একটা রাস্তা লেফট ঢুকে গেল, সেই রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম হচ্ছে মাফলাংয়ে। তো আমরা এখন জানি না ভেতরে ফরেস্টের ভেতরে কি আছে, তবে যেটা শুনেছি এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, কিছু পাথর ফাথর দিয়ে নানা রকম আর্কিটেকচারও আছে নাকি ভেতরে। তো ভেতরে না ঢোকা পর্যন্ত তো কোনো ইনফরমেশনই পাবো না, তবে জায়গাটা খুব ভালো, ওয়েদার খুবই ভালো, সানি, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছিল সকালবেলা, এখন গাটা বেশ গরম হয়েছে। আর এখন দেখা যাক নেক্সট ফরেস্টের ভেতরে কি আছে। চলো, আমরা মোটামুটি মাফলাং স্যাক্রেড ফরেস্টের ভেতরে ঢুকে আছি, এখনো মাফলাং স্যাক্রেড ফরেস্টের ভেতরেই আছি। আমার পিছনে বা আশেপাশে যা আছে পুরোটাই ফরেস্ট জোন আর কি। তো এই ফরেস্টে আসার পরে আমি যে ব্যাপারটা খুব গভীরভাবে বুঝতে পারলাম, যে প্রত্যেকটা
মানে প্রত্যেকটা ধর্মের মানুষেরই নিজস্ব কিছু রিচুয়ালস থাকে, তাদের যারা পুরনো মানুষজন তাদেরও যেমন কিছু রিচুয়ালস থাকে, নানা রকম ভাবে তারা পুজো করে। তো এইটাই, এই জঙ্গলটাই হচ্ছে এই, মানে এই প্লেসটার হচ্ছে এটাই খাসিয়ত যে এইখানে এই যে ধর্মের বা এই যারা এই বিশ্বাসটা করেছে তাদের এখানে তারা পুজো করত, দেবীর তারা পুজো করেছে, এখানে নানা রকম ভাবে তারা আহুতি দিয়েছে, এবং সেই নিয়ে এই জঙ্গলটার মেন গল্প। তো এই জঙ্গলটা এখানকারই, ওই জন্য এরা খুব পবিত্র বলে মনে করে এখানকার লোকজন। তো আমি যতটা যা বুঝলাম এদের সাথে কথাবার্তা বলে, যে এখানে প্রচুর ফ্লোরা ফর্না আছে, মানে ভ্যারাইটি গাছ আছে, যে গাছগুলো হয়তো 400 500 600 800 বছর পুরনো গাছ। যেমন কিছু গাছ আমি যেমন দেখলাম একটা এইসা বড় মোটা একটা রডোডেনড্রন গাছ দেখলাম, যে আমরা চট করে সিকিম টিকিমে ছোট বুশ জাতীয় রডোডেনড্রন, এখানে ট্রি জাতীয় রডোডেনড্রন, এখানে একটা বিশাল বড় রুদ্রাক্ষের গাছ দেখলাম। এখানে প্রচুর মেডিসিনাল প্ল্যান্টস এর গাছ আছে, যেগুলো এখানে নিজে থেকে ন্যাচারালি গ্রোথ হয়েছে। আর যেখানে মানে আমরা যেগুলো অন্যান্য রিজনে যেরকম ভাবে গাছগুলোকে প্লান্টেশন করা হয়, এটা যেহেতু ন্যাচারালি তৈরি হয়েছে, তো এই জন্য এই জায়গাটার অনেক বেশি খাসিয়ত। তবে একটা জঙ্গল, একটা গাইড আছে, সে আধ ঘন্টা ঘোরাবে এবং তোমাকে বাইরে বার করে দেবে এই জঙ্গলটার ভিতরে কিছু গল্প দিয়ে। এবার এই গল্পটা নিজের মনের মধ্যে, যে তুমি সেই গল্পটাকে নিয়ে কতটা এগোবে, বা এদের মন থেকে তোমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এছাড়া এই জঙ্গলটার মধ্যে আমি আলাদা করে কিছু পাইনি। তবে হ্যাঁ, কোট আনকোট জঙ্গলটা ইটসেলফ দেখতে খুব সুন্দর। যদি দেখার সৌন্দর্যের জন্য অবশ্যই সবাইকে বলবো আসার জন্য। তবে এটা আমি 3 স্টারের বেশি রেটিং দিতে পারলাম না। থ্যাংক ইউ। সবেমাত্র পৌঁছালাম চেরাপুঞ্জিতে। একদম চেরাপুঞ্জির মুখে একটা হোটেল নিলাম 1600 টাকায়, ডাবল বেডরুম, মানে ডাবল আবার বেডরুম, মানে দুখানা বেড একটা রুমের মধ্যেই আছে। একটু বড় বড়, একদম সিঙ্গেল বেড নয়। তো সেটা 1800 টাকা বলছিল, বার্গেনিং করে 1600 টাকায় রাজি হয়েছে ওরা। যাই হোক, ওখান থেকে ব্যাগপত্র নামিয়ে আমরা চলে এলাম মসমাই কেভ। এই আমার পিছনে মসমাই কেভ, এখান দিয়ে ঢুকবো। এই কেভের মুখ, মাথা বাঁচিয়ে আস্তে আস্তে কেভের ভেতরে ঢোকা। সুন্দর জায়গাটা না? আস্তে আস্তে এইখান দিয়ে ছোট্ট ফাঁক দিয়ে, তাও এখানে টুরিস্টের জন্য লাইট ফাইটের ব্যবস্থা করে দিয়েছে, একদিক থেকে ভালো। গুহা না সেই গিলিগিলি রাস্তা, শ্রীজয়দা আমার সামনে। ইঁদুর ইঁদুর না হলে মসমাই কেভে ঢোকা যাবে না, ওই জন্য ইঁদুরের মতন করে ঢুকতে হচ্ছে। সেই হাম 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 গুড়ি গুড়ি দিয়ে চলো, না হলে যেতে হবে। গোলে এই প্রায় শেষের দিকে চলেই এসেছি। ছোট্ট কেভ, খুব বড় না। এই জায়গাটা একেবারে নিচু, আমরা দুটো 6 ফুটের মানুষ গোলে উঠতে পারছি না। এবার অন্তিম পড়াও, বেরোতে হবে এই ফাঁকটা দিয়ে। এই বসলাম, এই হচ্ছে আমার পিছনের, এই পিছনে হচ্ছে আমার গর্ত। এবার আমি এখান দিয়ে হাম হাম গুড়ি গুড়ি এই বেরিয়েছি মুতো খেতে খেতে। কি করে বেরোবো? এই পুচকে মানুষদের, এই ছোটখাটো মানুষের দরকার। ইঁদুর ফিতুরই পারবে। ইঁদুরের জন্যই ঠিক আছে, এত বড় বড় মানুষ এই ফুকো ফাঁকো দিয়ে। হবে সাইড দিকটা কিন্তু অসাধারণ সুন্দর। প্রত্যেকটা গুহার মধ্যে যেমন সিনেমায় দেখা যায় না, যে এক একটা গুহার ওপর দিয়ে একটুখানি করে সূর্যের আলো বেরোচ্ছে আর একটা ছোট্ট ফাঁক হয়ে আছে, ঠিক এই জায়গাটা অনেকটা এরকমই দেখতে।
পুরো উপরটা পুরোটা ঘেরা, মাঝখান দিয়ে একটা গোল, এখান থেকে আকাশ দেখা যাচ্ছে। একটু আগে যে নিচটায় আমি দাঁড়িয়েছিলাম, এখন যদি আমি ওপর থেকে নিচের দিকে দেখি, এখন এই লোকজন নিচে দাঁড়িয়ে আছে আর আমরা ওপরে চলে এসেছি। মৌসুমাই কেভ দেখে আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটা 3:15, আর শরীর দিচ্ছে না। সেই সকালবেলা 7টা থেকে বাইক চালাচ্ছি, আর কতক্ষণই বা দেবে। আমরা এখন যাচ্ছি আরেকটা কেভ, চেরাপুঞ্জিতেই আছে, সেটা হচ্ছে অরা কেভ। আমরা মৌসুমাই কেভ দেখে এসে এখন আমরা যাচ্ছি অরা কেভের রাস্তায়। মৌসুমাই কেভে যেমন নিজেকে ইঁদুর বানাতে হয়েছিল, এখানে নিজেকে মোটামুটি আশা করি ডাইনোসরাস বানিয়ে হয়তো হাঁটতে পারবো, কারণ এই গুহাটা অনেকটাই বড় এবং এর আবার রক ফরমেশনগুলো একটু ডিফারেন্ট, কিন্তু একই রিজিয়নের দুখানা গুহা। এখানে জল প্রচুর পড়ছে, এদিকেও একটা রাস্তা জ্বালা যাচ্ছে, তবে এখানেও কিন্তু বেশ ইন্টারেস্টিং জায়গা। সিরিয়াদাগাই কথা বললাম, আমরা আবার ফিরতি রাস্তায় যাচ্ছি, কারণ এখানে আমরা ঢুকে মানে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না, এত ছোট একটা গোয়াল ভিতরে ঢুকেছে। এইবার এখানে এসে একটু দাঁড়াতে ফিরছি। এই গুহা কিভাবে তৈরি হয়, এই দেখো এখান দিয়েও যাওয়ার রাস্তা দিয়েছে জয়দা, দেখো এদিক দিয়েও হামাগুড়ি দিয়ে লোকে গেছে, মানে এক্সপ্লোর করেছে আর কি। এগুলো ফাঁকফোকর হয়েছে, এ দেখো এইখান দিয়েও কিন্তু লোকে, এগুলো সবই ক্রলিং করে যেতে হবে। আমরা আবার একটা পুকুর দিয়ে গুহার আরেক ভেতরে চোখে গেছি। এটা হ্যাঁ, এটা ওই আমরা একটু দুই পাগল বলেই ভেতরে ঢুকছি। আচ্ছা, এদিক দিয়ে দাদা যাওয়া যাবে। ও বাদুর ফাদুরও আছে। এই যে উড়ে বেড়াচ্ছে। আসো, এদিক দিয়ে বেরোনো জায়গা আছে, এক্সিট আছে এমনি। ও আচ্ছা, এখানে আবার নো এন্ট্রি ছিল, এখান থেকে আমি নো এন্ট্রি দিয়ে আমরা এন্ট্রি করে ফেলেছি। এই রে, এখানে তো গেট বন্ধ। তবে চেরাপুঞ্জিতে আসলে অরা কেভ আমি তো বলবো এবার থেকে মাস্ট। অন্য কোথাও যাওয়া হোক চাই না হোক, এটার মধ্যে একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আছে। আমি আর শ্রীসদা বসে আছি একটা ঘর ভেতরে, যেখানে আর বলেছে বিয়ন্ড দিস প্লেস আই মিন নো ওয়ান শুড এন্টার। বাট আমরা তার ভেতরে চুপি ঢুকে পড়েছি। ঢুকে পড়ে যে আমি আর শ্রীসদা বসে আছি, আর এই যে ভেতরটা কোনো গুহা মানব না বেরোয়। আমাদের গুহা মানবের পেছনে কিন্তু বেশ ভয় আছে, আর কিছুতে ভয় না হলেও হবে। যদি গুহা মানুষ বেরোলে হালুম, তখন তো ভয়ঙ্কর ব্যাপার হবে একটা। তবে আমি 1000% রেকমেন্ড করবো আরোয়া কেভের জন্য, এবং এটা মানে দারুণ, রিয়েলি গুড। আমাদের চেরাপুঞ্জি ডে 1 ট্রিপ, মানে শিলং ডে 2, বাট চেরাপুঞ্জি ডে 1 ট্রিপের আমরা একদম শেষে চলে এসেছি। অলরেডি ঘড়ি কাটা 5টা, আমরা 4টে আরোয়া কেভে ঢুকেছিলাম, 1 ঘন্টা দাপাদাপি করেছি। আরও যদি ঘন্টাখানেক সময় পেতাম আমি একটু দাপাদাপি করতাম, কিন্তু সন্ধে হচ্ছে, মানে সন্ধে প্রায় হয়েই গেছে। এবার আমাদের হোমস্টেতে ফিরতে, কারণ এরপরে ঠান্ডা লাগছে, অলরেডি বাইক চালাতে বেশ ঠান্ডা লাগছে, তো অলরেডি সানসেট হয়ে গেছে, মানে আর থাকা যাবে না বাইরে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাকে ভিডিওটাকে আর আমাকে দুজনাকেই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বারবার বলবো। তবে অনেক ডায়েরিতে কিছু না কিছু নতুন সবসময় পাওয়াই যাবে।